বাবা, এটা বিয়ে বাড়ি নাকি ভূতের বাড়ি? চোখে দেখতে পাস না? তা তো দেখছি, তবে মনে হচ্ছে না বিয়ে বাড়ি। বেশি পটর পটর করিস না, চুপচাপ আয়। বাবা তুমি ভিতরে যাও, আমি আসছি। কেন, তুই আবার কই যাবি? নতুন জায়গা, একটু ঘুরে দেখি। যাই করিস কারো কোনো ক্ষতি করবি না। অসম্ভব। ওকে, বেশি দেরি না করে চলে আসবি। হ্যাঁ, এটা সিগার। কি? না মানে বলছিলাম তাড়াতাড়ি ফিরবো। হুম। হুম, বড় বাঁচা বেঁচে গেলাম, একটুর জন্য ধরা খাইনি। যাই, সিগারেটে দুই একটা টান দিয়ে আসি। অনেক খোঁজাখুঁজি করে একটা ছোট দোকান পেলাম। আমি এই জিনিসটা মাঝে মাঝে খাই, সব সময় না, কারণ প্রত্যেক জিনিসের স্বাদ গ্রহণ করার অধিকার আমার আছে। সিগারেট টানছিলাম আর কথাগুলো ভাবছিলাম। একটু পরেই বিয়ে বাড়িতে ফিরি, তখন বৃষ্টি হচ্ছিল। দৌড়ে বাড়ির ভিতর যাব, তখন দেখি বাড়ির এক পাশের একটা বাগানে একটা মেয়ে শুয়ে আছে। বাড়ির ভিতর না গিয়ে সোজা মেয়েটির কাছে গেলাম। মেয়েটির চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গেছে মনে হয়। মেয়েটাকে কোলে তুলে এক দৌড়ে বাড়ির মধ্যে একটা বারান্দায়। ওরে বাবা, কি ওজন! মেয়েটি আস্তে করে শোয়া থেকে উঠল, উঠে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে এভাবে তুলে নিয়ে আসলেন কেন? আরে, আপনি তো অজ্ঞান হয়ে পড়েছিলেন। চুপ, আমি ফিরছিলাম। হ্যাঁ? কি? কি হলো? ওমা, ওমা! এই এত হাসার কি আছে? ওভাবে কি হয়েছে? সেটা বুঝবেন না, আপনার মতো পাগল ছাগলের মাথায় ওই ফিলিংসটা ঢুকবে না। নিজে পাগল, শুয়ে থেকে বৃষ্টিতে ভেজে। তো আপনার কি? কিছু না। কি রে ইরা, কি হইছে? ও, মেয়েটির নাম ইরা, নাকি ইরানি জিরা, এটা ভেবে মনে মনে একটু হেসে নিলাম। আরে দেখ না, আমি বৃষ্টিতে ভিজছিলাম আর এই ছেলেটা আমাকে কোলে তুলে নিয়ে আসছে। আপু শোনো, উনি শুয়েছিল, আমি ভাবছিলাম অজ্ঞান হয়েছিল। বুঝলাম। তা তুমি কে? আমি তো শুভ। এখানে কি চাই? কার বাড়িতে আসছেন? এই ভুতুরে বাড়িতে আসছি বিয়ের দাওয়াতে। তো তুমি কি রাশেদ আঙ্কেলের ছেলে? হ্যাঁ, আপনি চিনেন কিভাবে? তার সাথে তোমার চেহারার মিল আছে। ও আচ্ছা, এটা হেল্প করবেন? কি? বেজে গেছি, মোছার জন্য কিছু একটা দিতেন যদি। ওকে, ওয়েট করো, আসছি। কি হলো, আপনি দাঁড়িয়েছেন কেন? যান, বেচেন। ইরা মেয়েটি আস্তে আস্তে আমার পেছন দিয়ে চলে গেল। না, চলে যায়নি, আমার ধারণা ভুল ছিল। গুম গুম করে দুটি কিল দিল আমার পিঠে। ও মা, মরে, আমি শেষ। ইরা দৌড়ে দৌড়ে গিয়ে বলল। দেখ কেমন লাগে। এটা বলেই মুখ ভেঙচি কেটে চলে গেল। পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর রাগে ফুলতেছি। মনে মনে ভাবছি, একবার পাইলে হয়, বসাধন মজা বোঝাবো। হঠাৎ আপুটা এসে বলল। এই নাও। আমি তোয়ালেটা হাতে নিয়ে মাথাটা মুছছিলাম আর জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমি আসছি তো বাবার বেস্ট ফ্রেন্ডের মেয়ের বিয়ের দাওয়াতে, তা ওই মেয়েটাকে আমি একটু দেখবো। তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমার সামনে মানে? ও, আপনি? হুম। আমি শুভ। আমি তোবা। আর আপু বলে ডাকছো, ভালোই হয়েছে। কেন? আমি তোমার 1 বছরের বড়। আচ্ছা, এটা কথা বলি। ওই যে বলো। মেয়েটা, কে এরা? হ্যাঁ, সে আপনার কি হয়? আমার বেস্ট ফ্রেন্ড। উনি তো আমারও 1 বছরের বড়, তাই না? হ্যাঁ। বড় হয়েছে, তবুও আক্কেল জ্ঞান হয়নি। হ্যাঁ, ও একটু ছোটদের মতো আচরণ করে। কিন্তু এটা তুমি বুঝলে কিভাবে? এমনি দেখে বুঝতে পেরেছি। আমাকে যে পিঠে কিল দিয়ে দৌড় দিছে, সেটা লজ্জায় বললাম না। ও। আচ্ছা, বাবা কোথায় দেখেছেন? কোথায় আবার, তার ফ্রেন্ডের সাথে গল্প শুরু করে দিছে। ও তো তুমি থাকো, আমার একটু কাজ আছে। আচ্ছা, ঠিক আছে, যান। ওকে। দাঁড়ান দাঁড়ান, কি? আমি একটু রেস্ট নেব। সরি, কোনো জায়গা নেই, আপাতত বৃষ্টি দেখতে থাকো। ধুর, মেজাজটাই খারাপ হয়ে গেল। এখন এই বারান্দা দাঁড়িয়ে থাকতে হবে। বেকার সময়টা নষ্ট না করে আমার পুরো পরিচয় দিয়ে দিই। আমি শুভ, আপনারা জানেন, তবুও বললাম। আমার বাড়িতে বাবা মা দাদা দাদিমা সবাই আছে, আর ছোট দুটা বোন আছে। বাবা ব্যবসা করেন, মাঝে মাঝে আমিও একটু ঈদের চাঁদের মতো তার ব্যবসায় উকি দিই আর কি। এই নিয়ে বাবা আমাকে অনেক কিছুই বলেন, কিন্তু এই মোটা চামড়া ভেদ করে কিছুই ভেতরে ঢোকে না। আপাতত এতটুকুই থাক। সন্ধ্যায় গায়ে হলুদ হলো। আমি চাইনি, একটা রুমের শুয়ে ঘুমাচ্ছিলাম। সন্ধ্যার পর ঘুম থেকে উঠে
বাইরে আসতে দেখি একটা রুমে সবাই বসে মেহেন্দি দিচ্ছে। কি করব একা একা, তার চেয়ে ওখানে যাওয়াই ভালো। রুমের ভিতর প্রবেশ করতে দেখি হুরপরিরা মেহেদি দিতে ব্যস্ত, মুখে মুখে ডিজাইন বলে দিচ্ছে আর সেই অনুযায়ী একজন দিয়ে দিচ্ছে। হঠাৎ চোখ পড়লো সেই ইরার ওপর। সে দেখি একজনকে বলছে, আমাকে দিয়ে দাও, এরপরে আমাকে দিয়ে দিবা। না, এরপর আমি। ইরা আর ওই মেয়েটির মধ্যে মিষ্টি একটা ঝগড়া লাগে। তখনই আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সোজা ইরার দিকে এগিয়ে গেলাম। এরপর তার হাতটা ধরে সবার মাঝখান থেকে টেনে নিয়ে এসে একটা চেয়ারে বসালাম। ইরা কিছুই বলছিল না, হয়তো সে ভাবছে আমি প্রতিশোধ দেব। আমি তার হাত থেকে মেহেদিটা নিয়ে তার বাঁ হাতে দিতে শুরু করলাম আর বললাম, নড়াচড়া করবেন না, দিতে সমস্যা হবে। আপনি দিয়ে দিতে পারবেন? না পারলে এভাবে টেনে নিয়ে আসছি। তো আপনার নাম কি? জানি, তাও জিজ্ঞেস করলাম। ইরা। কি করেন? লেখাপড়া। আর কিছু না? না। আপনি আমার 1 বছরের বড়। কি? হ্যাঁ। তাহলে আমি তোকে আপনি করে বলি কেন? তোকে তুই করে বলবো। বলেন, সমস্যা নেই। তবে একটা কথা, কি? আপনার ব্যবহার দেখে মনে হয় ক্লাস 3-র বাচ্চা আপনি। কি বললি? বেশি নড়বেন না, দিয়ে দিতে সমস্যা হবে। কথাটা বলার পর আর কিচ্ছু বলো না, তবে রাগে ফুঁসতে থাকলো। কিছুক্ষণ পর, নেন, আমার কাজ শেষ। অনেক সুন্দর হইছে, থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা, এটা কথা বলি। হ্যাঁ বল। আপনি না হেভি দেখতে, জাস্ট ওয়াও। এটা বলে একটা দৌড় দিয়ে রুমের বাইরে চলে আসলাম। বাইরে এসে তার দিকে তাকিয়ে আছি, দেখি একটু রাগ করেছে। হঠাৎ তার কাছে একজন এসে বলল, এটা কে দিয়ে দিয়েছে? একটা মেয়ে। কোন মেয়ে? ওই যে দাঁড়িয়ে আছে। আমাকে দেখিয়ে দিল। লজ্জায় সেখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। আমি জানি কিছুক্ষণ আগে তাকে কিছু বলার কারণে প্রতিশোধটা নিল। ওখান থেকে চলে এসে বাবার কাছে বসে আছি, তাদের বিয়ে নিয়ে আলাপ আলোচনা শুনছিলাম। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে বলল, এই মেয়ে, এদিকে একটু আসো। আমার চোখ তার চোখ বলল, সে আমাকে ডাকছে। নিশ্চয়ই ওই ইরাই কাজটা করেছে। মান সম্মানের ভয়ে অন্যদিকে তাকিয়ে না জানার ভান করে বসে আছি। তখন আবার মেয়েরই ডাকে, এই মেয়ে, এদিকে শোনো। আল্লাহ বাঁচাও এবারের মতো, জীবনে নামাজ কাজা করবো না। মনে মনে দোয়া করছি আর ভাবছি কি করা যায়। মেয়েটি আবার মুখ খুলবে, এমন সময় আমি বললাম, এই যে মেয়ে, আসছি আমি। মেয়েটাকে কোনো মতে থামিয়ে তার কাছে এগিয়ে গেলাম। এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমাকে মেয়ে মেয়ে বলে ডাকছো কেন? ইরা আপু তোমাকে ডাকছে। ভাবছি কি করব, যাবো নাকি যাবো না। ভাইয়া চলো, ইরা আপু ডাকছে। বেশি নাকা, মনে মনে বললাম, চলো। আবার সেই রুমে গেলাম। জি আপু ডাকছেন? রুমের বাইরে থেকেই বললাম, হ্যাঁ। জি বলেন। আমার এক হাতে মেহেদি দিয়ে দিছিস, আর এক হাতে কে দিয়ে দিবে? আবু আমি এখন ব্যস্ত আছি, পারবো না, আপনি অন্য কাউকে বলেন। ভেতরে আয়, আমি শুনতে পাই না তোর কথা। রুমের ভিতরে গিয়ে বললাম, আপু এখন আমি ব্যস্ত আছি। এই কে আছিস? রুমের দরজাটা লাগিয়ে দে তো। একজন কি দরজাটা লাগিয়ে দিল। ভালোই ভালোই বলছি। আপু বাবাকে রেখে আসছি। তোর বাবা কি বাচ্চা নাকি যে রেখে আসলে কান্না করবে? এত কথা বলিস না তো, আয়। না, পারবো না। এই তুবা, তোর মেহেদি দেওয়া শেষ? ইরা আপু বিয়ের কনে তুবা আপুকে বলল, হ্যাঁ শেষ। তাহলে সবাইকে নিয়ে বাহিরে যা। কেন? যা না একটু। ওকে তাহলে আমিও যাই। তুই কই যাস? তোর জন্য সবাইকে বাইরে যেতে বলছি। যারা ছিল তারা সবাই একবার করে আমার দিকে তাকিয়ে চলে গেল, আর তাদের মধ্যে একজনের কথা শুনে আমার তো ভয় হলো। সবাই চলে যাওয়ার পর আমি ইরাপুকে বললাম, হাতটা দিন। এখন কেন দিব? সোজা আঙুলে ঘি ওঠে না, আমি জানি। আমি তার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছি। সে অনেক প্রশ্ন করলো, আমার সম্পর্কে সবকিছু জানলো। তার কথা শেষে আমি জিজ্ঞেস করলাম, আপনার বাবা কি করে? পুলিশ। কি? পুলিশ কমিশনার। সেই জন্যই তো এত দেমাক। কিছু বললি মনে হয়? না না আপু, কিছু বলিনি। শুধু কথা বলিস না, ভালো করে দিয়ে দিবি, না হলে তো বুঝতেই পারছিস কি হবে তোর। জি আপু। ওর সাগর হয়েছি। মনে মনে প্ল্যান করছি কিভাবে সাহায্য করবো। আমাকে তো এখনো চেনেনি। এই পরিবেশটা খুব সুন্দর, তাই না রে? কোন পরিবেশটা?
এই যে তুই হাতে মেহেদি দিয়ে দিচ্ছিস, এমন কখনো ভাবিনি যে একটা ছেলে আমায় এভাবে হাত সাজিয়ে দিবে। ও, হুম। মেহেদি দেওয়া শেষে আপু বলল, তোকে টর্চার করার জন্য সরি। অনেক ভালো কাজ করছিস, তোর জব লাগলে বলিস, পার্লারে জব নিয়ে দিব কেমন? এটা বলেই দরজাটা খুলে চলে গেল। আবারও অপমান করলো। এর একটা বিয়ে তো করতেই হবে। তার পিছু নিলাম, শুধু দেখবো তার রুম কোনটা। তারপর শুরু হবে আমার খেলা। কিছুক্ষণ পর আপু একটা রুমে ঢুকলো। যাক, রুমটা দেখে ফেলছি। রাতের খাওয়া শেষ করে আক্রমণ করা যাবে। রাতের খাওয়া শেষ করে তার রুমের কাছে গেলাম। প্রথমে বারান্দার লাইটটা অফ করলাম, যাতে ভেতর থেকে আমাকে না দেখে। আপু শুয়ে শুয়ে বই পড়ছে। আমি কয়েকটা কাগজ নিয়ে আসছি, সেগুলো গোলা বানিয়ে তার উপর ফেলবো, আর একটু ভয়ও দেখানো যাবে। প্রথম কাগজটা শুনলাম, আবু লাফ দিয়ে উঠলো। সে কাগজটা খুললো। আবু মনে করেছে কাগজগুলো লেখা আছে। কাগজটা তার হাতে থাকতে আরেকটা ঢিল দিলাম, তার নাকে গিয়ে লাগলো। মনে মনে পৈশাচিক আনন্দ হচ্ছে। এভাবে কয়েকটা ঢিল মারার পর আপু তার রুমের লাইটটা অফ করে দেয়। মনে মনে ভাবলাম, চেক, ভালোই হয়েছে, এবার এলোপাতারি এই কোলা ছড়া যাবে। কিন্তু না, দুই একটা ঢিল মারার পর আমার কাঁধে কেউ একজন হাত রেখে বলল, বাবা, বীর সৈনিক। ফোনের লাইটটা অন করে দেখি ইরা আপু। সে আসলো কিভাবে? নিশ্চয়ই রুমের লাইট অফ করে দরজা খুলে আসছে। আপু আমাকে কলার ধরে তার রুমে নিয়ে গেল। সোজা বিছানায় ফেলে দিয়ে আমার উপর শুয়ে পড়ল আর বলল, বোমা মেরে কি কাশ্মীর জেতার ধান্দা আছে? হুম। তো এরকম ঢিল দেওয়ার মানে কি? এই চুপ করে থাকবি না একদম, সত্যি কথা বল। আপু আসলে আমি প্রতিশোধ দিতে আসছি। তোর মতো বোকা হাতারাম আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিস প্রতিশোধ নেওয়ার জন্য? হুম। হুম, হ্যাঁ। এখন তোর শাস্তি কি জানিস? না। কান ধরে সারা রাত বারান্দায় দাঁড়িয়ে থাকবি। না, পারবো কি না? না। আর আপু, আপনি কিন্তু আমার উপর শুয়ে আছেন। তো কি হইছে? তুই আমার শত্রু এখন, তোকে পাকড়াও করে ফেলেছি। আচ্ছা, আমি হার মেনে নিলাম। কাজ হবে না, মাপ চাইলেও হবে না। আপু আমার মুখের কাছে তার মুখ এনে কথা বলছে। আপু যে শাস্তির কথা ভাবছে সেটা কিছুতেই মানা যাবে না, তাহলে আমার মান সম্মান থাকবে না। কি হলো? কি ভাবছিস? আপু আমার গাল ধরে জোরে টান দিয়েছে। ও বারে! এই চিৎকার করবি না, চল ওঠ, এখন কান ধরবি। আল্লাহ, বুদ্ধি দাও, কি করব ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। আপুকে এটা কিস করি, যদি একটু সুযোগ পাই তো দেবো দৌড়। আর আপুকে তো একটু একটু ভালোই বাসি। আগে কিস করি, পরে না হয় প্রপোজ হবে। আগের কাজ পরে। আপু একটা কথা বলি। কি? তার মাথাটা না হাত দিয়ে নিচু করে ঝটপট কয়েক সেকেন্ডের একটা লিপ কিস। কাজ হয়েছে। আপু পুরাই থ, কিছুই বলছে না। আপুকে হাত দিয়ে সরিয়ে দিয়ে সোজা দৌড়। দৌড় দিয়েও রক্ষা হলো না। বাবার সামনে হাইড্রোলিক ব্রেক মেরে দৌড় থামিয়ে দিলাম। কি রে, এত রাতে দৌড়ে কিসের? কই না তো, এমনি। তা দৌড়েছিলি কেন? মশা মারছিলাম না। আচ্ছা, তোর কি মেয়ে হওয়ার শখ হয়েছে? বাবা ছিছি, এসব কি বলেন? তাহলে লিপস্টিক দিছিস কেন? না, কই। আঙ্গুল দিয়ে ঠোঁটে একটু ঘষে দেখালাম। সত্যি তো, তাহলে তো ইরা আপু। হায় আল্লাহ, এটা তো ইরা আপু টোটাল লিপস্টিক। হ্যাঁ? কি রে, কথা বলিস না কেন? আমি কি মিথ্যে বলছি? না বাবা, এটা লিপস্টিক না, একটু আগে কালার আইসক্রিম খেয়েছি। ওহ, ঠিক আছে। বড় বাসে বাসলাম। আর তাড়াতাড়ি ঘুমিয়ে যা, রাতে একা একা পাগলের মতো দৌড়ি করিস কেন? জি বাবা, এখনই ঘুমাবো। আয় তাহলে। বাবার সাথেই শুয়ে পড়লাম। না, আমার ঘুম আসছে না, শুধু এদিক ওদিক করছি। আবুকে ইয়ে দ্বারা ঠিক হয়নি, অনেক রাগ করছে মনে হয়। কান্নাকাটি তো করছি না আবার। তোর যা ইচ্ছে করুক, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাই। সকালে ব্যাপারটা দেখা যাবে। পরদিন সকালবেলা ওরে ব্রাশ করতে করতে বাড়ির বাইরে একটু হাঁটতে বেরোলাম। আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। এর মধ্যে বাড়ির চেহারাটা পাল্টে গেছে। অনেক লোকজন আসছে, রান্না বান্না করছে। হঠাৎ একটা মেয়ে এসে বলল, কি ভাইয়া একটা হেল্প করবেন প্লিজ? হেল্প বলেন? এখানে বলা যাবে না, আমার সাথে আসেন। আমি কিছু না ভেবে হিরোর মতো বুক ফুলিয়ে হেল্প করতে যাচ্ছি। মেয়েটা আমাকে বাড়িটার মধ্যে নিয়ে গেল আর একটা বাথরুমের সামনে দাঁড় করালো। এখানে কি? ভাইয়া, বাথরুমের মধ্যে একটা সাপ, আপনি একটু ম্যানেজ করবেন প্লিজ? আরে ঢং, সাপরে আবার ম্যানেজ? মনটা সয়। ও ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, কই 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 সাপ? এটা বলে বাথরুমের মধ্যে ঢুকলাম আর অমনি মেয়েটি দরজা আটকে দিল। আর এরা বসে বাইরে থেকে বলল,
শোন, আমার প্ল্যান ছিল এটা, ভেতরে বসে থাক, বসে বসে মুড়ি খা, সন্ধ্যা হলে ছেড়ে দিব। এটা বলতে ইরা আপু আর কিচ্ছু বলো না, তার মানে চলে গেছে। আমারও তো টেনশন নেই, ভাগ্য ভালো ফোন হাতে ছিল। নাম্বার বের করে বাবাকে ফোন দিলাম। হ্যালো বাবা। হ্যাঁ, কই তুই? কোথাও গেছস নাকি? বাবা আপনি বাড়ির উত্তর পাশে বারান্দা ধরে চলে আসেন। কেন? আমি এখানে আছি, ফোন কাটেন না যেন, যেমন আছে চলে আসেন। দাঁড়া আসছি। আমি উত্তর দিকে আসছি রে, এখানে তো বাথরুম। হ্যাঁ, আপনি 3 নম্বর দরজাটা খোলেন। বাবা 3 নম্বর দরজাটা খোলার পর বের হলাম। বাবা গো বাবা, জাহান্নামে ছিলাম। তুই ভিতরে কি করছিলি? বাবা যাতে বুঝতে না পারে তাই মিথ্যে কথা বলা শুরু করলাম। আমি তো সকালে ফ্রেশ হতে আসছি, আর ভিতরে ঢুকতে কে যেন দরজাটা লাগিয়ে দেয়। এমনি একজন দরজা লাগাবে, তুই নিশ্চয়ই কিছু করছিস কাউকে। না বাবা, কারো কিচ্ছু করিনি। চল এখান থেকে, সবাই দেখছে। হ্যাঁ চলেন। সকালে খাওয়াটা সেরে নিলাম, বেশি ঘোরাফেরা করলাম না, যদি ইরা আপু দেখে ফেলে। এখন মাস্টার প্ল্যান করতে হবে কিভাবে নাকানি চুবানি খাওয়ানো যায় তাকে। হাঁটতে হাঁটতে তার রুমের কাছে গেলাম, জানালাটা বন্ধ। দরজায় গিয়ে হালকা ধাক্কা দিতে খুলে গেল। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই জোরে একটা চিৎকার। আ ভেতরে প্রবেশ করা একদম ঠিক হয়নি, মাত্র ড্রেস চেঞ্জ করবে এমন সময় ঢুকে পড়েছি। আপু রেগে বলল, এই কুত্তা, এই তুই এখানে কি করিস? আপনাকে দেখতে আসছি। আমাকে দেখতে আসছিস মানে? আর তুই বের হলি কেমনে? আমি ভূত, দেয়াল ভেদ করতে পারি। এই থাম, এখান থেকে যা। না যাব না, প্রতিশোধ নিতে আসছি। কি প্রতিশোধ? হ্যাঁ, আমি ভয় দেখানোর জন্য তার দিকে এগিয়ে গেলাম, তার খুব কাছে গেলাম। আপু খাটে বসে বলল, কি ভয় লাগছে এখন? সরি, ভুল হয়ে গেছে, আর অমন করব না, মাফ করে দাও প্লিজ। না, বাপ টপ করতে পারবো না। আপুর আরো কাছে গেলাম, তার চুলের গন্ধ শুকে বললাম, চুলে কি কখনো পরিষ্কার করেন? হ্যাঁ, এত বাজে গন্ধ বেরোচ্ছে। মিথ্যে বললাম, এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল যা বলার মতো না। জি না, আমি পরিষ্কার করি। না, মনেই হয় না। আচ্ছা, আমাকে মাফ করে দেওয়া যায় না? দোষ তো করেন নাই, মাফ করবো কি জন্য? তাহলে এভাবে আমার দিকে আসলে যে? কিভাবে আসছি? ও হ্যাঁ, ওই যে চুলের ঘ্রাণ নিতে আসছিলাম। ও আরেকটা কথা, কি? আগে উঠে দাঁড়ান তারপর বলছি। আপু উঠে দাঁড়ালো, বিছানায় একটা লাল কালারের শাড়ি ছিল, সেটা খুললাম আর তাকে বললাম, দেখেন আমি সরাসরি বলছি, ন্যাকামো আমার পছন্দ না। প্রথম দেখায়, মানে প্রথম যেদিন করে নিয়েছিলাম সেদিন থেকে আপনার প্রেমে পড়ে যাই। আমি এটা বলতে এখানে আসছি। আমি কি চিরদিনের জন্য আপনাকে শাড়ি পরিয়ে দেওয়ার দায়িত্বটা নিতে পারি? তার মাথায় শাড়িটা দিয়ে বললাম, না। সত্যি না? হ্যাঁ। আমাকে ভালোবাসেন না? তোকে ভালোবাসতে যাবো কেন? ওকে, আপনি শাড়িটা পরে নেন, আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি। শেষ হলে ডাক দিয়ে শাড়ির কুচি ধরতে বলবেন। কখনোই না। আচ্ছা, যদি না ডাক দেন তাহলে ভাববো ভালোবাসেন না। দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমি কখনোই ডাকবো না। ওকে। আমি বাইরে এসে দরজায় না দাঁড়িয়ে থেকে কি একটা ভেবে চলে গেলাম। এদিকে আপু ভাবছে কি করবে, আমাকে ডাকবে কিনা। কিছুক্ষণ পর সে আমাকে ডাকতে দরজার কাছে যায়। শয়তানটা চলে গেছে, হাতে পাইলেই হয়, আর মিথ্যা বলা আমি ছুটিয়ে দিব, কুত্তা শিয়াল। আরো কত রকমের গালি দিল। এই ঘটনার পর থেকে আপুর সাথে আর দেখা করিনি। আমি দিনে প্রায় সময় বাইরেই ছিলাম, কারণ গ্যাঞ্জাম আমার একদম পছন্দ না। বাবা তো তার বন্ধুর সাথে কাজে ব্যস্ত, আবার তো খোঁজেই নেবে না। কিন্তু আমার খোঁজ করছে ইরা আপু, ফাইলে মারতেও পারে। সন্ধ্যায় আবার সেই বাড়িতে যাই, তারপর থেকে বাবার সাথে থাকি রাত 9টা পর্যন্ত। কিছু কাজেও সাহায্য করি। করে নিয়ে চলে যাওয়ার পর বাবা আর আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি। চোখে ঘুম ঘুম ভাব। হঠাৎ দরজা টোকা, বাবা গিয়ে দরজা খুললো। হায় আল্লাহ, ইরা আপু আসছে। আচ্ছা আঙ্কেল, শুভ আছে? হ্যাঁ আছে। ওকে একটু ডাকেন, কেন? ওর সাথে কথা আছে। ও তো ঘুমিয়ে গেছে। সমস্যা নেই, আমি ডেকে তুলি। আরে দাঁড়াও, তুমি কে? ওকে কি দরকার? আমি আপনার ছেলের বউ। বাবা কথাটা শুনে দেওয়া হয়ে গেছে, আর আমার ভয়ে শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে। বাবা এখন তো ভেতরে যেতে দিবেন? হ্যাঁ মা, যাও। আল্লাহ রক্ষা করো, নিশ্চয়ই সারাদিনের ডোজ একবার দিতে আসছে। আপু আমার কাছে আসলো, আমি ভয়ে চোখ বন্ধ করে আছি। এই উঠো। হায় আল্লাহ, তুমি করে বলছে। বাবা আছে তাই মনে হয় এমন করছে। এই উঠো, তোমার সাথে কথা আছে। আমি একটু ঘুমের ভান ধরলাম। কে? আপু আমার কানের কাছে এসে বলল,
বাইরে চল, কথা আছে, না উঠলে খবর আছে। ঘুম পাচ্ছে। বাবা আছে তাই কিছু বলছি না, ওঠ বলছি। আচ্ছা, কাল বললেন। এখন না উঠলে আমি কিন্তু। না না না, কিচ্ছু করতে হবে না, উঠছি আমি। আমি উঠে দেখলাম বাবা দরজার কাছে দাঁড়িয়ে আছে। তার চোখের দিকে আর চোখ ফেরালাম না, মাথা নিচের দিকে দিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। কিন্তু আপু বাবাকে বললো, বাবা আপনি ঘুমান, আপনার ছেলের সাথে কথা আছে, সময় হলে এনে রেখে যাব। আচ্ছা মা, ঠিক আছে। আল্লাহ জানে বাবা আমাকে কি করবে, সেটা পরে ভাবা যাবে। আগে এক রাক্ষসীর হাত থেকে তো বেঁচে নেই। আপু আমাকে তার রুমে নিয়ে আসলো। দাঁড়া এখানে। হুম। তখন পালিয়ে কোথায় গিয়েছিলি? কখন? সকালে। ও ওই একটু ঘুরতে গিয়েছিলাম। তুই না বললে বাইরে দাঁড়িয়ে থাকবি, আমার শাড়ির কুচি ধরে দিবি? হ্যাঁ, আপনি তো না করলেন যে আমাকে কখনোই রাখবেন না। এখন পারবি? কি? যেটা চাইছিলাম। আরে না না, কি বলেন? ওটা তো আপনার বরের কাজ, আমি তো ফাইজলামি করছি। তাহলে তুই দিবি না? আরে না, আপনার বর দেবে। তুই দিবি না সত্যি? এটা বলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। যে রূপ নিয়ে এগিয়ে আসছে, ভয়ে ভয়ে বললাম, দিব, কিন্তু এখন শাড়ি পরে কি করবেন? বরকে দেখাবো? তো তাকেই বলেন শাড়িটা পরিয়ে দিতে। তাকেই তো বলছি। কই, তাকে তো দেখছি না। ঢং করিস তাই না? না, ভালোই ভালোই বলছি কিন্তু। আমি কি আপনার বর? হ্যাঁ। এ, পুলিশের মেয়ে বিয়ে করতে পারবো না। সমস্যা কোথায়? ভয় করে। আহারে, এই যে এখন ওইদিকে ঘোরো, আমি শাড়িটা পরে নেই। রাখবো, এখন লাগবে না, সময় হলে পরিয়ে দেবো। কথা বলার সাথে সাথে আপু আমাকে জড়িয়ে ধরলো। তুমি আমাকে না বলে তখন চলে গেলে, জানো অনেক মিস করছি তোমায়। তু আপু আগেই বলেছিল যে ইরা বাচ্চাদের মতো আচরণ করে, এখনো ঠিক তাই করছে। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম আর বললাম, তুমি তো বলতে আমায় ভালোবাসো না, আমাকে ডাকবে না? তখন সত্যিই ভালোবাসিনি, পরে সারাদিন মিস করছি, তারপর থেকে ভালোবাসি। তাই? হুম। আচ্ছা, আমি তো তোমার ছোট, তোমার বাবা কি মেনে নেবে? হ্যাঁ, না মানার কি আছে? তুমি বললেই হবে। তোমার বাবা অত বোকা না। শোনো, সময় হলেই দেখতে পাবে। আচ্ছা, এখন যাই। এখন কই? বাবাকে রেখে আসছি উনি ঘুমাক, সমস্যা নেই। আমার কাছে। কি যে করবে আল্লাহ জানে। কিচ্ছু করবে না, আমি বুঝিয়ে রেখে আসবো। না, তোমার যাওয়া লাগবে না। হুম। আচ্ছা, যাই এখন। আর কিছুক্ষণ থাকো। না, কাল সকালে দেখা হবে। শাড়িটা কি করব? রেখে দাও, সময় হোক আমি পরিয়ে দেবো। ওকে, আমার কিউট বর। গুড নাইট। আপুর রুম থেকে চলে আসলাম। 2 ঘন্টার মতো সেখানেই গেছে। বাবা ঘুমিয়েছে মনে হয়। রুমে গিয়ে তাই দেখলাম, দেখি যে চোখ বন্ধ। বাজে গেল। আমি আস্তে আস্তে গিয়ে আমার জায়গায় শুইলাম। শুয়ে ভাবছি, যাক, এটা পরি তাহলে আমার প্রেমে পড়লো। কত সুন্দর দেখতে মেয়েটা, এটা ভাবছি আর মুসকি মুসকি হাসছি। কিরে, কিভাবে মুসকে মুসকে হাসতেছিস? বাবা ঘুমায়নি? এই রে, কাজ সেরেছে। কিরে, বলিস না কেন? বাবা এমনি। ওহ শোনো, বৌমাটা কিন্তু সেই রকম দেখতে, তোর সাথে ভালো মানাবে। বাবা এমন কথা বলবে ভাবতেই পারিনি। তোদের কতদিনের পরিচয়? এখানে আসার পর পরিচয় হয়েছে। ওহ। বাবা একটা সমস্যা আছে। কি? ও আমার থেকে 1 বছরের বড়। তোর মাও আমার থেকে 1 বছরের বড়। কথাটা শুনে খুব হাসতে মন চাইলো, কিন্তু হাসলাম না। এখন ঘুমিয়ে যা, অনেক রাত হয়েছে। ঠিক আছে। আমার আবার পা তুলে দেওয়ার অভ্যাস আছে। বাবার পায়ের উপর একটা পা তুলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ছোটবেলা থেকে বাবার সাথে এভাবেই ঘুমাই। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আবার বাইরে হাঁটতে গেলাম। এক জায়গায় দাঁড়িয়ে আনমনে দাঁতের ভেতর এদিক সেদিক ব্রাশ দিয়ে ঘষা মাজা করছিলাম। হঠাৎ একটা মেয়ে এসে বলল, একটা হেল্প করবেন প্লিজ? মেয়েটির কথা শুনে আমার আগের দিনের কথা মনে পড়ে গেল। ইরা আমাকে ফাঁদে ফেলেছিল, আজ তো আবার কিছু করবে না। কি হলো? এই যে, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন। হেল্প করতে পারবেন কিনা? কি হেল্প? এই যে ব্যাসটা দেখছেন, এটা একটু হাতে পরিয়ে দেন। কেন, আপনি পারেন না? পারে না বলেই তো আপনাকে বলছি। ও, পেঁচাতে পারি, বাট গিফট দিতে পারি না। আরে দেখেন কিভাবে দিতে হয়। তাকে আরো বললাম, তা মেয়ে হয়ে এই অবস্থা কেন? শখ করে তাই। অত্যাধুনিক মেয়ে। কিছু বললেন? কই না। থ্যাঙ্কস। ওয়েল, বাকিটুকু আর বলতে পারলাম না, কারণ ইরা আপু পাশে এসে দাঁড়িয়ে আছে। কখন আসছে আমি আর খেয়াল করিনি।
কি হলো, ওকে পুরোটা বললি না কেন? আপনি কখন আসছেন? কেন, আমি আসলে কি ঝোপঝাড়ে নিয়ে হাতে ব্যাস লাগিয়ে দিতে? না আপু, ছি কি বলেন? চুপ, ছোট লোক, তোর সাথে কথা বলাটাই ভুল হইছে। আপু এটা বলে চলে গেল। মাঝখানে আমি দেরি না করে আপুর পিছু নিলাম। আপু তার রুমে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়লো। আমি ডাকাডাকি করলাম, কোনো কাজ হলো না। আপু কান্না করছে, সে ভাবছে আমি তার সাথে বেইমানি করছি, ভুলটা ভাঙাতে হবে। পেয়েছি। ওই মেয়েটাকে এনে আপুর সামনে দাঁড় করালে আপুর ভুল ভাঙবে, কিন্তু এত মানুষের মধ্যে ওই মেয়েটাকে পাবো কোথায়? অনেক খোঁজাখুঁজির পর পেলাম ওই মেয়েটাকে। আবার আপুর রুমের সামনে গেলাম। ওই দরজা খুলেন, দেখেন কাকে নিয়ে আসছি। দুইটা ডাক দেওয়ার পর আপু দরজাটা খুলে দিল। মেয়েটাকে ঘটনাটা বলতে বললাম, মেয়েটা বলে চলে গেল। আবু বুঝতে পারলো যে সে ভুল করেছে। এই সুযোগে আমি একটু রাগ করি, তাহলে আদর পাওয়া যাবে। বিশ্বাস করতে হবে না, ভালো থাকেন, বাই। কথাটা বলে চলে আসবে এমন সময় আপু আমার হাত ধরলো আর বিদ্যুৎ গতিতে সোজা বুকের মধ্যে আসলো। এমন করছেন কেন? ছাড়েন, আমি তো খারাপ ছেলে। ভুল হয়ে গেছে। আমি যে বোঝানোর চেষ্টা করলাম তখন তো বুঝলেন না। মেয়েটাকে কেন ব্যাস পরিয়ে দিলে? সেই জন্য তো অনেক রাগ হচ্ছিল। আর কোনো মেয়েকে ওই রকম সাহায্য করতে হবে না। আচ্ছা ঠিক আছে, ছাড়েন, যাবো আমি। কই যাবা? জারিটা, কেন? বাইরে যাব। এখনো রেগে আছো তাই না? তাও জানি না। দেখি মুখটা এদিকে ঘোরাও। না, জোর করে মুখটা নিয়ে ঠোঁটে জোর একটা কামড়। আহ ইস। চুপ, একটা কথা না, চিৎকার করলে কামড় আরো জোরে দিব। আমি কিছু বলার আগেই কিস বলো। যাক, রাগ করে ভালোই হয়েছে। আমি আর সন্দেহ করব না। এখন একটু বসেন, আপনার সাথে কথা আছে। বলো। আর হ্যাঁ, এখন তুমি করে বলবা। যখন আমার রাগ হবে তখন আমি তোমাকে তুই করে বলবো, আর তুমি তখন আপনি বলবা, ঠিক আছে? ওকে ওকে। বলো এখন। বাবা তোমাকে পছন্দ করেছে। রাতে যাওয়ার পর বললো বৌমা তার পছন্দ। যাক, ভালো হলো। তো এখন কি করবে? বিয়ে। আরে এই সময় মানে এখন কি করবেন? চলো বাইরে হাঁটি। চলো। বাইরে বেরোতে বাবার সাথে দেখা। ইরার হাতটা ধরেছিলাম, বাবাকে দেখে ছেড়ে দিয়েছি। বাবা কাছে এসে বলল। তা কোথায় যাওয়া হচ্ছে? আমি ভয়ে কিছু বললাম না। ইরা আপু বলল। এখানেই একটু। ওহ ঠিক আছে। বাবা চলে গেল। এরপর ইরা আপু বলল। তোমার বাবা তো আমাদের ব্যাপারে সব জানে, তারপরেও ভয় পাও কেন? এমনি দেখলেই ভয় লাগে। ও, সারাটা দিন ইরা আপুর সাথে থাকতে হয়। তার বকবক শুনতে শুনতে আমার কান শেষ, কান একদম ঝালাফালা। তো পরদিন বিদায় নেওয়ার পালা, আমাদের বাড়ি ফিরতে হবে। সকাল সকাল ব্যাগ গুছিয়ে ফেললাম। আজ সকালে এখনো পর্যন্ত ইরা আপুর সাথে দেখা হয়নি। গতকাল রাতেই মন খারাপ দেখলাম। একটু আগে বাবা এসে বলে গেল। তাড়াতাড়ি কর। বিদ্যুৎ গতিতে ব্যাগ গুছিয়ে ফেললাম। না, মনটা কেমন জানি করছে। আমার বাবুটার সাথে দেখা করতে হবে। যে ভাবা সেই কাজ। আপুর রুমে গিয়ে দেখি সেও ব্যাগ গোছাচ্ছে। আমি গিয়ে সোজা তার মাথায় একটা টোকা দিলাম। সে আমাকে দেখে বলল। তুমি আসছো? তার প্রশ্ন উত্তর না দিয়ে তাকে বললাম, এই চোখে পানি কেন? কই না তো। এ কান্না করে চোখ মুখ লাল করে ফেলেছে আর বলছে কই না তো। কান্না করছো কি জন্য? কথাটা বলার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আরে এমন করছো কেন? কি হয়েছে বলবা তো? আমি জীবনে কখনো কাউকে ভালোবাসিনি। আমাকেও না? ধরো, আগে শোনো পুরোটা। বলো। এভাবে কখনো কারোর সাথে কথা বলিনি। তারপর? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাই? হুম। তো কি করতে চাও? তোমার সাথে তোমার বাসায় যাব। কি? জি। এখন? হ্যাঁ, তোমার সাথে থাকবো সব সময়। আর আমার তো এখনো বিয়ের বয়স হয়নি, আমি তো এখনো বাচ্চা। কেমন বাচ্চা সেটা আমার জানা আছে। আমি তোমার সাথে যাব। না শোনো, আমি আমার বাসার ঠিকানা দিয়ে দিই, দেখতে মন চলে যাবে। আর ফোন নম্বর তো আছেই। না, তাও। ওই পাগলি, আমি তো মঙ্গল গ্রহে থাকি না, এই পৃথিবীতে থাকি। দেখা অবশ্যই হবে। আমাকেই ব্যবস্থা করতে হবে। কি করবা? কিছু না। ও তো যাই এখন। দাঁড়াও আর একটু। কি? একটা ইয়ে দাও। হ্যাঁ, এখন দিয়ে আবার বাবার হাতে ধরা খাবো। বাবা আবার বলুক আমার মেয়ে হওয়ার শখ হয়েছে। 1 মিনিট বসো, আসছি আমি। কই যাও? আসছি। একটু পর আপু এলো। কই যে গেছিল আল্লাহ জানে। তো আসি এখন। দেখো তো আমার ঠোঁটে কিছু আছে না? না। আরে তাহলে? আরে কিছুক্ষণ পর তোমার বদভ্যাস হয়ে গেছে। নিজেই তো আমাকে প্রথম দিন অভ্যাসটা শিখিয়েছো।
যাই এখন। বাসায় গিয়ে ফোন দিবা। আচ্ছা। এই দাঁড়াও, আবার কি? একটা সেলফি কেন? দরকার আছে। ওকে। ইরার সাথে একটা সেলফি নিয়ে তাকে বিদায় দিয়ে চলে আসলাম। এখন আমি বাসের মধ্যে তার কথাই ভাবছি, কিভাবে কি হয়ে গেল। আর মেয়েটা যে আমাকে এত ভালোবেসে ফেলবে কে জানে। হয়তো সে আমার কথা ভাবছে। আসার সময় একভাবে তাকিয়েছিল আমার দিকে। কি রে, বৌমার কথা ভাবছিস নাকি? বাবার এমন কথায় একটু মুচকি হাসি আসলাম। তা বৌমার কোনো ছবি আছে? কেন? তোর মাকে দেখাবো? মা যদি কিছু বলে? আরে কিচ্ছু বলবে না। যদি বকা দেতা? তুমি কিন্তু সব সামলে নিবা। আচ্ছা ঠিক আছে। এদিকে ইরা বাসায় গিয়ে ঝড় তুলে দিয়েছে। সে একটা চেয়ারে বসে আছে আর বাকিরা সবাই দাঁড়িয়ে আছে। বাবা মা দাদু দিদা আর বাকি সবাই যারা আছেন সবাইকে বলছি আমি বিয়ে করব। কি? জি, কাকে? আমার পছন্দের ছেলেকে। তো সেই ছেলেটাকে? সেটা বলবো, আগে রাজি হও। ওই আগে ছেলেটাকে দেখা। ওই বুড়ি তুমি চুপ থাকো, আগে আমার কথা সবাই শুনবা। বলো। বিয়ে দিবা কিনা? না, আগে শোনো। কোনো শোনাশুনি নাই, ছেলে দেখছি পছন্দ হয়েছে আর বিয়ে হবে। তোমরা যদি না রাজি থাকো তাহলে আমি চললাম আমার শ্বশুর বাড়ি। এই দাঁড়া দাঁড়া। না, আটকাবে না, আমার হাতে সময় নেই। ওকে আমি খুব মিস করছি। আমার পাগলটাকে দেখি না প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা থাম একটু। আবার থামতে কেন বলো মা? তোমরা যখন প্রেম করে বিয়ে করলা দাদু কি কিছু বলছে তোমাদের? ইরার মা এগিয়ে গেলে ইরার মুখ চেপে ধরলো আর বলল, চুপ, থাম থাম। ইরার মা এবার ইরার বাবার কাছে এসে বলল, এই কিছু একটা করো, মেয়েটা পাগল হয়ে গেছে। মা তুমি একটু বেশি বলে ফেলছো, আমি পাগল হইনি। আচ্ছা, ছেলে বাবা কি করে? বিজনেস। কিসের? সেটা তো জানি না। আর ছেলে কি করে, ছেলের বাবা কি করে, এটা দেখে কি করব? তোমরা আমার পছন্দকে গুরুত্ব দিচ্ছ না। গেলাম আমি শ্বশুর বাড়ি। এই না শোন, কালকে বিয়ে হবে। ওই তোমরাও না শুধু শুধু এত কথা বাড়ালে। এদিকে আসো সবাই, আমার পাগলটার পিক দেখে যাও, তারপর বলো কেমন হয়েছে। সবাই গিয়ে ছবি দেখছে। ইরার দিদা বলে উঠল, অনেক সুন্দর দেখতে তো। এই বুড়ি, আমার বরের দিকে চোখ দিবা না। তুমি তোমার বুড়োটাকে নিয়ে থাকো। সবাই মুচকি হাসলো। ইরার ব্যাপারে সবাই জানে ছোটবেলা থেকে এইরকম জেদি। তো পরদিন সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ মা এসে ডাকাডাকি শুরু করলো। শুভ, শুভ, এই শুভ, ওট ওট, এমন ডাক শুনে লাফ দিয়ে উঠলাম। কি 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 হয়েছে? নিচে চল, দেখ পুলিশ আসছে, তো আমি কি করব? তোকে খুঁজছে। কি? আমাকে খুঁজছে? হ্যাঁ তোকে, আর সাথে বৌমা আসছে। বৌমা আসছে মানে? ইরা আসছে? হুম, আল্লাহ, ও পুলিশ নিয়ে আসছে কেন? ধরে নেবে নাকি? চল ওঠ। চলো। বিছানা থেকে নামতে যাবো, হঠাৎ শুনলাম। গুড মর্নিং বাবু সোনাটা। তাকে দেখলাম ইরা। এই কাজ সেরেছে। এই মেয়ে এত সকাল আমার বাড়িতে পুলিশ নিয়ে আসছে কেন? মা তার দিকে তাকিয়ে হা করে তাকিয়ে আছে। আমি ইরাকে ইশারা বললাম, এটা মা। ইরা প্রথমে বুঝতে পারলো না, পরে বুঝতে পেরে জড়িত হলো। আমি বিছানায় বসে ভাবছি, এ কি মেরে বাবা? এই তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ? মা আপনি একটু বাইরে যান। না। মা একটু হেসে বাইরে চলে গেল। দেখো এমন ঝগড়া বা মারামারি করবা না, খুব তাড়াতাড়ি রেডি হয়ে নাও। একটু পর আমাদের বিয়ে, বাবা মা সহ পরিবারের সবাই আসছে। কি? আরে আরে, বিয়ে এভাবে হয় নাকি? একটু প্রস্তুতি আছে না? কিসের প্রস্তুতি? আত্মীয় স্বজন আছে না, তাদের বলতে হবে তো। এই শোনো, বিয়ে আমার আর তোমার, আত্মীয় স্বজনের না। বেশি কথা বলো না, বাবার কাজ আছে। রেডি হয়ে নাও কেমন? আচ্ছা বাইরে যাও। কেন? রেডি হই। আমি থাকলে সমস্যা? হুম। বউ দেখলে সমস্যা? বাবা। যাও তো, না গেলে রেডি হবো না। ওকে লাজুক বর, যাচ্ছি। রেডি হয়ে নিচে আসলাম। সবাই বসে আছে। আমি গিয়ে সালাম দিলাম। ইরার বাবা আমাকে বসতে বললো। আমি বসলাম। আচ্ছা বিয়ে সাহেব, তাহলে কাজী ডাকেন। আঙ্কেল, আমার একটা কথা ছিল। হ্যাঁ বাবা বলো। আঙ্কেল, আমাদের কয়েকদিন সময় দিলে ভালো হতো। হ্যাঁ ও ঠিকই বলেছে। মা চুপ। ইরা ইরা আমার দিকে বড় বড় করে চোখ করে তাকালো। হ্যাঁ আমিও তাই চাইছিলাম, কিন্তু আমি সময় দিইনি, সরি, ভুল হয়েছে। এখন সময় দিলাম, তবে 7 দিনের বেশি না। হঠাৎ আমার বাবা বলে উঠলো,
বৌমা যা বলে সেটাই, আমি 7 দিনেই রাজি। এই আপনি উপরে চলান। না, সবার মাঝে থাকি, পরিচয় হই। উপরে যাবেন কি না? চলেন। হুম। আজ শেষ আমি। দিন কমানোর জন্য হয়তো ঝড় আসতে পারে। আমি আপনাদের দেখাবো এই পরিস্থিতিতে কিভাবে টিকে থাকা যায়। ইরা আমার হাত ধরে ঘরে নিয়ে বলল, কি জন্য সময় চাইলি? আমার এক্সদের দাওয়াত দিতে হবে, তাদের দুঃখে দুঃখী হতে হবে। কি তোমার জেফ ছিল? হ্যাঁ, তবে আর বলছি কি, এই গত রাতেই একজনের সাথে ব্রেকআপ হয়েছে। তোমাকে ভালোবাসি সেই জন্য। সত্যি? হুম। তুই এত এই তোর মোবাইল দে। হুম, নেন। কই কোনো মেয়ের নাম্বার তো নেই। ডিলিট করে দিছি। ও বুঝছি, এফবিতে আছে তাই না? গিয়ে দেখেন, আবু আমার আইডিতে ঢুকলো। যাক, যে জন্য আমাকে উপরে এনেছিল সেই ঝড়টা আপাতত ক্লিয়ার। বউ এখন আমার জিএফ খুঁজতেছে। কি গো, পাওনি? না। ধুর পাগলি, ফোনটা দাও। আমি এমনি বললাম। কুত্তা রে, আজ তোরে খাইছি। এখন আমার উপর শিলা বৃষ্টি মানে এলো ব্রাদারই কিল ঘুষি পড়ছে। তাকে থামানোর জন্য তার গালে একটা কিস করলাম। না, সে থামলো না। এবার আমার ঠোঁটের উপর আক্রমণ। এবার আমি নিজেই থেমে গেলাম। আপু তার মুখ আমার ঠোঁটের উপর থেকে সরিয়ে আমার বুকে রাখলো। জানো আমি খুব ভয় পাইছি। কেন? আমি ভাবছি আমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিছো। আরে ওটা তো ঝড় থামানোর জন্য মিথ্যে বলেছিলাম। কিসের ঝড়? কিছু না। আরে কিছু তো অবশ্যই আছে, ভাবতে দাও আমাকে। আমি হলাম পুলিশ কমিশনারের মেয়ে, একটু ভাবলেই বেরিয়ে যাবে। ওকে, ভাবেন। পেয়েছি। কি? ঝড়ের কারণ। কি কারণ শুনি তো? আমি তোকে উপরে এনেছিলাম বিয়ের দিন পিছিয়ে দেওয়ার জন্য। নিজেই নিজেকে বকা দিলাম আর বললাম, বাপুরে, এবার ঠেলা সামলাতে দি। কি ভাবছিস? কিছু না। বাঁচার উপায়? হুম। একটা উপায় আছে। কি? আমার দিকে তাকা, বুঝতে পারবি। হুম, পাচ্ছি। কি? শোনেন, আমার এই নরম ঠোঁট কোনো রাক্ষসের মুখে তুলে দেবো না। কি বললি? আবার শুরু করে দিয়েছে আমার ঠোঁটের দফা রফা। তবে মজার বিষয় হলো একটুও ব্যথা দেয়নি। এই যে স্যার, এখন আসি। আর একটু শাস্তি দিন ম্যাডাম। ওই আর না, আবার দুষ করবা তখন দিব। হুম। চলো এখন আমাকে এগিয়ে দাও। আমার ঠোঁটে কি লেগে আছে দেখেছেন? হুম। এই অবস্থায় যদি বাইরে যাই তাহলে কি হবে? ওকে, যেতে হবে না, কাছে এসো একটু। কি? কপালে ঠিক কিস করো। মনে হচ্ছে তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। দূর পাগলি, তোমার বাসা তো এখান থেকে 20 মিনিট দূরে। তাও? এই, এসব কথা বলবা না। হুম। বাসায় পৌঁছে কল করবা। হুম। লক্ষ্মী বউটা, যাও এখন। হুম, আসি। ইরা চলে গেলে আমার বুকের মধ্যে কেমন যেন করে ওঠে। মনে হয় না জানি কত দূরে চলে গেল। ওরা চলে যাওয়ার পর আমি সকালের খাওয়া শেষ করে বিছানায় একটু শুতে যাব, হঠাৎ একটা ফোন আসে। ফোন ধরে বললাম, হ্যালো। হ্যালো শুভ, হ্যাঁ, কে বলছেন? আমি ইরার বাবা। হ্যাঁ বাবা, বলেন। বাবা, ইরা হসপিটালে। কি? হসপিটাল মানে? ও অ্যাক্সিডেন্ট করেছে। হসপিটালের নাম বলে উপাস থেকে কেটে দিল। মাত্রই তো গেল। আমি আর নড়তে পারছি না। কোনো রকম মাকে জোরে ডাকলাম, মা, মা। মা আমার এমন ডাক শুনে দৌড়ে চলে আসলো। এই কি হয়েছে? তুই এভাবে কাঁপছিস কেন? মা, 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 কি হয়েছে বল। ইরা অ্যাক্সিডেন্ট করেছে। কি? কিভাবে? জানি না, আমি হসপিটালে যাব। তারপর আমি আর মা বাবা হসপিটালের দিকে রওনা দিলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু জোরে কান্না করতে পারছি না। ও যাওয়ার সময় আমাকে বলেছিল। মনে হয় আমি তোমার থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এটা বারবার মনে পড়ছিল। আমি মনে মনে দোয়া করছি, আল্লাহ, আল্লাহ ওর জন্য কিছু না হয়। হসপিটালে পৌঁছে গেলাম। ইরার বাবা মা কান্না করছে। বাবা মা গিয়ে তাদের বোঝালেন, দোয়া করতে বললেন। ইরা কোথায়? ওই যে ওই রুমে। আমি ওর কাছে যাব। না, এখন যাওয়া যাবে না, ওর তো জ্ঞান ফিরে না। ও মা, 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 আমি ওর কাছে যাব। মা, যাবি তো একটু পর। না মা, না মা, মা, আমি এখন যাব। এই শুভ, এখন পাগলামি করিস না। ও মা, আমি একবার দেখবো। মা, ওই থাম, এমন করিস না। মা আমার অবস্থা বুঝতেছে না। আমি আবার কোনো রকমে বললাম, ও মা, মা, আমি একবার দেখবো। আবার শুরু করছিস তাই না? বললা না? মার কথা শুনতে পারলাম না। আমার জ্ঞান ছিল না তখন। পরদিন সকালবেলা আমার জ্ঞান ফেরে। ওটা দেখি আমার একটা বেডে শুয়ে আছি।
পাশে আরেকটা বেডে শুয়ে আছে আমার মা। আবার দেখছি আমার বেডের সাথে কয়েকটা বেড লাগানো, তার মানে রাতে আমরা এখানেই থেকেছি সবাই। কিন্তু ইরা কই? ওর কি জ্ঞান ফিরেছে? দেরি না করে মাকাটাকে শুরু করলাম, মা মা, ও মা, বাবা তোর জ্ঞান ফিরছে? মা। জ্ঞান তো হারায়নি, আমি তো ঘুমাইছিলাম। হ্যাঁ, আপনি ঘুমাননি, বউয়ের জন্য কাল জ্ঞান হারিয়েছেন। ইরা কই? চল নিয়ে যাচ্ছি। তোর বউয়ের জ্ঞান ফিরছে গত রাতে, সে আবার তোকে না পেয়ে জ্ঞান হারাতে পারে। তোরা দুজন কি রে? হ্যাঁ, এত ভালোবাসা কই পেলি? দেখতে হবে না বউটা কার? দেখতেছি তো। মা আমাকে ইরার কাছে নিয়ে গেল। সবাই তার পাশে দাঁড়িয়ে আছে। তার বাবা তাকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। মা বলল, আপনাদের আর কষ্ট করতে হবে না, ইরার কেয়ার নেওয়ার জন্য তার বর এসে গেছে। সবাই পেছন ফিরে আমাকে দেখলো। ইরার মা বলল, এই যে নিজের বউকে সামলাও, ঔষধ খাচ্ছে না, খাবার মুখে নিচ্ছে না, কি করবা করো। আমি ইরার দিকে একবার তাকালাম, ও একবার তাকে মুখ ফিরিয়ে নিল। আমরা সবাই বাইরে যাই, যার যার আত্মাকে সে এসে ফিরে পেয়েছে। আমি একটা চেয়ার নিয়ে তার পাশে গিয়ে বসলাম। আমার বসা দেখে সে অন্যদিকে মুখ ঘোরালো। মনে মনে ভাবছি, এ আবার কি জন্য রাগ করলো। যাই হোক, কারণ জানার চেষ্টা করি। গুড মর্নিং। শুভ সকাল, সুপ্রভাত, শুভ বেন্না। কথাটা শুনে ইরা মুচকি হাসলো আর আমার দিকে তাকালো। আমি বললাম, এই রাগ করছো কেন? আমি কখন থেকে অপেক্ষা করছি তোমার সাথে কথা বলবো। কাল রাতে অপেক্ষা করলাম, আপনি নাই। এত সকাল হয়েছে, তাও আপনি নাই। হুম শুনলাম আপনি ঘুমাইছিলেন। হুম আমার খারাপ দিনেও এত ঘুমাইতে হবে তাই না? যাও, তোমার সাথে কথা নেই। হঠাৎ রুমে মা প্রবেশ করে বলল, ও ঘুমায়নি, তোমার জন্য টেনশন করতে করতে গতকাল অজ্ঞান হয়ে পড়ে, একটু আগেই জ্ঞান ফেরে। মার হাতে দুটো পানির বোতল ছিল, ওগুলোর জন্য আসছে। তাহলে মা চলে গেল। ইরা এবার তার হাত দিয়ে আমার হাতে ধরে বলল, টেনশনে অজ্ঞান হয়ে গেছিলেন? কি হলো বলেন? হুম পাগল একটা। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? আর বলো না, আমাদের গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে রাস্তার ওপাশে যাওয়ার জন্য। হঠাৎ একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের দিকে আসে, আর ওই গাড়ি থেকে বাঁচতে একটু সাইডে হতে একটা বাইকের নিচে পড়ে যায়। বড়টার নিচে পড়লে এতক্ষণে উপরে। চুপ, অমন কথা বলবো না। হুম। আচ্ছা, সকালে খাওয়া খাওনি তো, তাই না? না, কেন? তোমার জন্য। আমার উপর অভিমান হয়েছে? হুম। আচ্ছা, এই নাও, হা করো, পেট ভরে সব অভিমান দূর হয়ে যাবে। ইরা খাবার একবার মুখে নিয়ে বলল, তুমি তো খাওনি তাই না? না। প্লেটটা এদিকে দাও। আমার হাত থেকে প্লেটটা নিয়ে সে আমার মুখে খাবার তুলে দিল। আরে, এটা তো তোমার খাবার, আমাকে কেন দিচ্ছ? চুপ, আমি কার? আমার। তো আমি যেসব খাবার খাবো সেগুলো কার? তোমার। চুপ, বেশি চালাকি, হা করো। ইরাও আমাকে খাইয়ে দিল, ওকে ওষুধও খাইয়ে দিলাম। আচ্ছা এখন শোনো, কিছু কথা বলবো। কি? এই বিয়ে হবে না। কি হবে না মানে? হবে না মানে হবে না। আরে দেখো, এটা নিয়ে মজা করবা না। মজা করছি না, সত্যি বলছি। কেন হবে না শুনি? কে মানা করেছে? আমি মানা করছি। কেন? জানি না। চুপ কুত্তা, আমি কি তাই বলছি? ই, তো বিয়ে হবে না কেন? আমার বাম পাটা ভেঙে গেছে, আর কখনো ঠিক হবে না। এটা তুমি মানলেও তোমার পরিবার মানবে না, কারণ তাদের একমাত্র ছেলের বউ, তার আবার ঠ্যাং ভাঙা। এটা কেউ মানবে বলো? 100 বার মানবে। দাঁড়াও, আমি বাবা মাকে ডাকছি। এই না, শোনো, আগে তোমার মতামত নেই। হুম, বলো। বিয়ের পর তোমার অনেক বাড়তি কাজ করতে হবে, সেটা কি তুমি পারবে? হ্যাঁ, পারবো। জি না, পারবে না। শোনো, একটা কথা বলি, তোমার যদি 2 পায়ের একটা পাও না থাকে তাও সমস্যা নেই। এই সমস্যা নেই মানে? এত সমস্যা তাও বিয়ে করতে হবে কেন? ভালোবাসি তাই। এত ভালোবাসতে কে বলছে? কেউ বলেনি, তুমি শিখাইছো। আমি শিখাইছি তাই না? হুম। নাকি তোমার এর আগে একটা রিলেশন ছিল, সেখান থেকে শিখছো? হ্যাঁ ছিল, সেখান থেকে A+ পেয়ে তোমার ভার্সিটিতে ভর্তি হয়েছি। তোমার সার্টিফিকেট নকল ধরা পড়েছে, তুমি A+ পাওনি। সব জানো, তাও এমন করো কেন? ভালোবাসি যে, তাই।
ভালোবাসে, কচু বাসো কচু। এই কি বললি তুই? কিছু না। দাঁড়া, দেখাচ্ছি মজা। ইরা বেড থেকে নেমে আমার শার্টের কলার ধরে সোজা দেয়ালে ঠেকিয়ে দিল আমাকে। এই কি বললি বলতো? কচু না কি যেন? কই না, কিছু বলে দিত। না বলছিস। এই, তোমার না পায়ে একটা ভাঙ্গা, তাহলে তুমি হাঁটছো কিভাবে? কিছু হয়নি, তোকে মিথ্যা বলছি। দেখি কি বলিস তুই। যদি বলতাম বিয়ে করবো না? অত সোজা নাকি? তুলে নিয়ে এসে বিয়ে করতাম। এ শখ কত? শখ না, আমার ভেতরে যে শুধু তুই আছিস এটাই সমস্যা, না হলে এত জোর করতাম না। এখন আমাকে ছাড়ো, তুমি শুয়ে থাকো। তুমি তো অসুস্থ। আমি অসুস্থ না, অসুস্থ হলে এভাবে তোকে মারতে পারতাম? হুম। জানিস, আল্লাহ তোকে মারার জন্যই আমাকে তোর কাছে পাঠিয়েছে। কেন? আমি কি করছি? তুই অন্য মেয়ের দিকে তাকাস, লাইন মারিস। আর না, তাকাই না। না, তুই বাংলা, হিন্দি, তামিল মুভি তো দেখিস তাই না? হ্যাঁ দেখি। সেখানে যে সুন্দরী সুন্দরী নায়িকা আছে তাদেরকে খুব ভালোভাবে দেখিস তাই না? হ্যাঁ তা তো অবশ্যই। কত সুন্দর দেখতে, মনে হয় তাদের মাঝে হারিয়ে যাই। ওই কুত্তা, তোর মুভি দেখা বন্ধ আজকে থেকে। হঠাৎ রুমে ডাক্তার ঢুকলো। গুড মর্নিং ইরা মামনি। ডক্টরটি ইরার বাবার বন্ধু, তাই এরকম ভাবে বললো। আমাদের এই অবস্থা দেখে তিনি মুচকি হেসে বাইরে গেলেন। এই, এখন উনি কি মনে করবেন বলো তো? যা মনে করে করুক, তোকে আমি ছাড়ছি না। বল, আর মুভি দেখবি না? হুম। কিসের হুম? দেখবো না। এদিকে ডক্টর বাইরে যেতেই তাকে ইরার বাবা বললো। মাত্র তো ঢুকলি, ইরাকে দেখা শেষ? হ্যাঁ ইরা এখন পুরো সুস্থ রে দোস্ত। কিভাবে? সকালে তো অনেক দুর্বল মনে হলো। তোর ছেলেটা কে? মেয়ের জামাই। তোর মেয়ের ওটা পাওয়ার ব্যাংক। কথাটা বলে ডক্টর চলে গেল। ইরার বাবা বুঝতে পারলো ডক্টর কি বোঝাতে চাইছে। এদিকে ভেতরে আমার তো অবস্থা প্রায় শেষের দিকে। কুত্তা, বল, আর ওই মুভির নায়িকাদের দেখবি? আচ্ছা দেখবো না, আমার কথাটা শোনো। হুম, বল। হাতে ব্যথা পাইছো, কয়েক জায়গায় কেটে গেছে। এখন এসব প্রশ্ন করার সময় বলো। হ্যাঁ, আমি অজ্ঞান অবস্থায় স্বপ্ন দেখছি তুই অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলছিস। হায় আল্লাহ, এই মেয়ের মুখ থেকে আর কি কথা বের করবা? হ্যাঁ, না জানি আর কি বলবে। এই, বিড়বিড় করে কি বলিস? কই কিছু না তো। ইরা যেভাবে আমাকে ধরে আছে তাড়াতাড়ি ছাড়াতে হবে। ভেতরে আবার কেউ প্রবেশ করলে যদি এই অবস্থা দেখে তাহলে আমার মান সম্মান সব শেষ। মনে মনে ভাবছি আর প্ল্যান করছি কি করা যায়। হঠাৎ করেই ইরার কপালে এটা কিস করলাম আর বললাম, এবার পাগলামিটা কমাও, এখন তোমার বিশ্রাম দরকার। সত্য আছে, কি? কোলে করে নিয়ে যাও। সিপাই বয়ে গেছি, আস্তে করে বললাম। কিছু বললা? না না। তো নাও। কি আর করা, কোলে করে নিয়ে বেডে শুয়ে দিলাম। এমন পাগল ছাগল যে আমার কপালে জুটবে কোনোদিন ভাবিনি। খুব খারাপ লাগে। এমন টর্চার করলে বুড়ো হওয়ার অনেক আগেই ওপরে চলে যেতে হবে। আবার মাঝে মাঝে ভালোই লাগে, এমন মেয়ে মনে হয় আর দুটা হয় না। হসপিটাল থেকে ইরাকে ছেড়ে দেওয়া হয় তার পরের দিন। এদিকে বিয়ের অনুষ্ঠানের জন্য প্ল্যান চলছে। ইরা মোটামুটি সুস্থ এখন। বিয়ের দুদিন আগে সকালবেলা ঘুম অবস্থায় ইরা কল দিয়ে বলল, খুব তাড়াতাড়ি আমার বাসায় চলে এসো। কেন, কি হয়েছে? ফোনে বলা যাবে না, যত তাড়াতাড়ি পারো চলে এসো। কি আর করার, ইরার ফোনটা কেটে বিদ্যুৎ গতিতে ইরার বাসার গেটের সামনে আগে থেকেই ইরা দাঁড়িয়েছিল। এই এই কি হয়েছে? ইরা স্বাভাবিক হয়ে বলল, শপিং করতে যাব। তাই বলে এভাবে ডাকবে? ভালোভাবে বললে তোমার 2 ঘন্টা লেট হতো। হুম, চলো। গাড়ি বের করছে, ওয়েট। ওই তোমার বাবার কারে, আমি যাব না, রিক্সায় গেলে চলো, না হলে আমি গেলাম, বাই। এই দাঁড়াও, রিক্সায় যাব। হুম, হাঁটো। একটা রিক্সা নিয়ে শপিং মলের সামনে নামতেই, ও দোস্ত কেমন আছিস? আনিতা আমার ভার্সিটি ফ্রেন্ড। হুম, ভালো। তুই কেমন আছিস? ভালো। জানিস দোস্ত, তোকে অনেক মিস করছিলাম। আমি মিস করছিলাম কথা বলার আগেই ইরার দিকে তাকালাম, চোখ লাল বানিয়ে ফেলেছে। তা ভার্সিটিতে আসিস না কেন? তোর জন্য রোকেয়া পাগল হয়ে গেছে দোস্ত। রোগা একটা মেয়েটা আমার সাথে কথা বলার জন্য পাগল, কিন্তু আজ তো এখানে সব শেষ মনে হচ্ছে। আচ্ছা যা, এখন ভার্সিটিতে গিয়ে দেখা হবে, আমার একটু ভেতরে কাজ আছে। ওকে। আনিতা আমার সাথে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিল। আমি হাত সামনে নিতেই ইরা আমার হাত ধরে ফেললো। দোস্ত এই মেয়েটা কে? আমার কাজিন। মিথ্যা বললাম, না হলে
এখনই এখানে হইচই করা শুরু করে দেবে। আনিতা চলে যাচ্ছিল, হঠাৎ ইরা তাকে ডাক দিয়ে বলল। এই মেয়ে, এই, ও আমার বর হয়। কথাটা বলে ইরা আমার হাত ধরে টানতে টানতে শপিং মলের ভিতরে নিয়ে যায়। আর এদিকে আনিতা হা করে তাকিয়ে আছে। ইরা অনেক রেগে আছে বুঝতে পারছি, তাই তুমি করে না বলে আপনি করে বললাম। কি কিনতে আসছেন? অনেক কিছু, আমার পিছু পিছু হাঁটতে থাক। হুম। তোরে তো এখন কিছু বলবো না, তোর খবর আছে। তুই মেয়েটার সাথে হাত মেলাতে চাস, তাই না? আবার তোর রুকে আছে, তোর হিরোগিরি আমি ছুটিয়ে দেব। শুধু 2টা দিন অপেক্ষা কর। ইরা কথাগুলো এমনভাবে বলছিল যাতে শুধু আমি শুনতে পাই। আমি ভয় আর কিচ্ছু বললাম না। শপিং করে শেষে ইরাকে তার বাসার সামনে নামিয়ে দেয়। সে নেমে বলল, এই 2 দিন কোনো ফোন দিবি না, একটা মেসেজও দিবি না। দরকার হলে বাবার সাথে কথা বলবি। ঠিক আছে। ইরা ভেতরে চলে গেল। আমি রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। সেদিন থেকে ইরার ফোন দিলে তার মা বাবা বা অন্য কেউ ধরতো, কিন্তু ইরা ধরতো না। কথা না বলে তাকে মিস করছিলাম, কিন্তু যত চেষ্টা করি কাজ হবে না। ও একবার যখন বলেছে কথা বলবে না, তাহলে বলবেই না। আমি ওর ফোন দিলাম না। বিয়ের দিন আসলো, বিয়ে হয়ে গেল, এখন পর্যন্ত ওর সাথে একটা কথাও বলা হয়নি। রাত 12:30, বাসর ঘরে যাওয়ার সময় হয়ে এলো। ইরা ভেতরে বসে আছে, আর এদিকে বাইরে দাঁড়িয়ে আছে আমি। ভেতরে ঢোকার একটু সাহস পাচ্ছি না। ভাবতে ভাবতে কেটে গেল আরো 1 ঘন্টা। এখন সময় রাত 1:30। না, আর লেট করলে কপালের ডাবল শুনে আছে। কোনো রকমে দরজা খুলে ভিতরে ঢুকলাম। দেখি ইরা তার ফোনে গেমস খেলছে। ওরকমই আওয়াজ আসছিল ফোন থেকে। ও, আপনি আসছেন? না। আসেন, বসেন। আমি আছি এখানেই। সারা রাত কি ওখানেই থাকবি? না। এদিকে আয়, বস এখানে। হুম। এখন বল, রোকেয়াকে? আমার ভার্সিটির ফ্রেন্ড। ওর সাথে তুই কেন কথা বলিস? বলবো না আর। তোদের রিলেশন আছে? আরে না, কি বলেন? ও তো মোটা। তার মানে চিকন হলে রিলেশন করতি? ভেবে দেখতাম। কুত্তা! এটা বলে আমার মাথার চুল ধরে টান দিল। কিচ্ছু বললাম না, সময় আমারও আসবে। এটা নিয়ে আর কোনো কথা বাড়াতে চাই না। তোর ভার্সিটিতে যাওয়া বন্ধ, নতুন কোথাও ভর্তি করিয়ে দিব। না, তাহলে তো আমার। কিচ্ছু হবে না, সব আমি দেখব। এবার আমি একটা চাল চাললাম। কিছু না বলে রাগ দেখি অন্যদিকে শুয়ে পড়লাম। কি হলো? এই, কি হয়েছে? কিছু না। এই, এদিকে ঘোরো তো। তুমি কান্না করছো কেন? এমনি, তোমার জানতে হবে না। এই, কি হয়েছে বলবা তো? বললাম তো কিছু না। সরি সরি, আমি বেশি বেশি করে ফেলছি। লাগবে না সরি, ঘুমাও। ইরা আমাকে পেছন থেকে জড়িত হলো। তুমি রুকেয়ার সাথে কথা বলবে, সমস্যা নেই, তাও রাগ করো না। এই, পারমিশন দিলাম তো, রাগ করো না। আমি এর হাত ধরতে যাব, তখনই দেখি ওর হাতে মেহেদি দেয়া নেই। এই, হাতে মেহেদি লাগাওনি কেন? না, কেন? তুমি দিয়ে দিবে তাই। তো আমাকে এসে বললে না কেন? ভাবছিলাম কাল সকালে বলবো। ও শোনো, আমি রোগেকে ভালোবাসি না, এমনি ওরা সবাই মজা করে। আর তুমি যেহেতু না করলাম, ওই ভার্সিটি বাদ। সত্যি? হুম। এখন শোনো, কি? একটা কথা বলবো। বলো। তোমার ঠোঁটে লিপস্টিক দিয়ে দিব। কিভাবে? দাঁড়াও, দেখাচ্ছি। আরে দাঁড়াও, সকালে বাবা দেখলে বলবে তোর আবার মেয়ে হওয়ার শখ হয়েছে। বললে বলবে না। এই, দম বেশি করে নাও। কেন? বোঝো না তাই না? ন্যাকামো ছুটিয়ে দিচ্ছি। না। অতঃপর আমার মুখটা বন্ধ। তুমি নয়নে নয়নে শুধু প্রাণের প্রিয়, তুমি রাঙা বধূ, করেছ আমায় গো এ কোন জাদু। ও ও এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি।